ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা করব দুটি সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করব। সরল রেখার দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের প্রথমে যেটা আমাদের আছে যে দুটি সরলরেখার অন্তর্গত কোণ নির্ণয় করব। তাহলে ধরি সরলরেখা দুটি, একটি হচ্ছে y = m1x + c1 এবং y = m2x + c2। এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তো ধরি AB সরলরেখা y = m1x + c1 এবং CD সরলরেখা y = m2x + c2। এদের মধ্যবর্তী কোণ থিটা আমাদের নির্ণয় করতে হবে। ধরি AB সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ করেছে, ঠিক আছে, এবং CD সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ করেছে। তাহলে দেখো আমরা এখান থেকে ত্রিভুজের যে সূত্র তোমরা পড়েছ, ত্রিভুজের বহিস্থ কোণ = অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? আলফা = বিটা প্লাস থিটা, তাই না? আচ্ছা, তো তাহলে এখানে দেখো যেহেতু y = m1x + c1, তাহলে AB সরলরেখার নতি কত? এখানে m1, তাহলে m1 = tan আলফা। তো তাহলে লিখে নাও, এটা হলো AB সরলরেখা আর এটা CD। তাহলে AB সরলরেখার নতি সরল রেখায় লিখি নতি কত? m1 = কত? tan আলফা। এবং CD সরলরেখার নতি তাহলে কত হবে বলো? m2 = tan বিটা। এবার আমরা দেখো চিত্র থেকে বুঝতে পারছি আলফা = কত? বিটা প্লাস থিটা। তাহলে আমাদের কী বার করতে হবে? থিটা বার করতে হবে। মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ। অতএব থিটা = আলফা মাইনাস বিটা। ওয়াই পক্ষে ট্যান নিয়ে নাও, ট্যান, তাহলে ট্যান থিটা = কত হলো? ট্যান আলফা মাইনাস বিটা। আচ্ছা, ট্যান আলফা মাইনাস বিটার ফর্মুলা মনে আছে? বলো। ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা ইকুয়াল টু ট্যান আলফা = কত? m1, ট্যান বিটা হচ্ছে m2। 1 প্লাস m1 m2। তাহলে থিটা = কত হবে? tan ইনভার্স m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। তাহলে থিটা = কত হলো? tan ইনভার্স m1 মাইনাস m2। এটা হলো এটা সূক্ষ্মকোণ, মানে যদি তোমার এরকম ধনাত্মক মান আসে তাহলে আমরা এটা নিব। এবার এটাও তো হচ্ছে তোমার সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী কোণ, তাই না? তাহলে এটা ধরো ফাই, তাহলে ফাই যদি হয় তাহলে কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাহলে আমরা থিটা = তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা যদি হয় তাহলে কোথায় যাবে? 180 ডিগ্রি মাইনাস থিটা, এখানে অল সাইন ট্যান কস, এখানে ট্যান নেগেটিভ। তাহলে যদি নেগেটিভ ভ্যালু হয়, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি নেগেটিভ চলে আসে তাহলে আমরা ওই যে বহিস্থ কোণ এটা নিব, অর্থাৎ স্থূল কোণটা হবে > 90 ডিগ্রি এরকম আসবে। তাহলে ট্যান ইনভার্স
থিটা ইজিক্যাল টু লিখবে, সেক্ষেত্রে কী হবে থিটা, ওই ফাই ইজিক্যাল টু যদিও আমরা বলি ফাই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস থিটা আসবে, তার মানে তখন এটা নেগেটিভ চলে আসবে। সুতরাং থিটা ইকুয়াল টু তোমরা লিখবে ট্যান ইনভার্স প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। যদি ধনাত্মক মান আসে তাহলে সূক্ষ্মকোণটা হবে, ঋণাত্মক মান আসলে স্থূলকোণটা হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো যদি এই থিটা 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে তখন কি হবে, মানে দুটো সরলরেখা যদি লম্ব হয়, দুটো সরলরেখা লম্ব হওয়ার শর্তটা আমরা বার করছি এবার, যে দুটো সরলরেখা পরস্পর লম্ব হলে, এটা মুছে দিই, তাহলে দেখো দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তখন থিটা কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে পরস্পর সরলরেখা দুটি লম্ব হওয়ার শর্ত, এ বি ও সিডি সরলরেখাদ্বয় লম্ব হওয়ার শর্ত, পরস্পর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে শর্ত কী হবে, তাহলে তখন দেখো এক্ষেত্রে হবে আলফা ইকুয়াল টু বিটা প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস বিটা, 90 ডিগ্রিটা আগে লেখো, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস বিটা। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি প্লাস বিটা। 90 ডিগ্রি প্লাস বিটা মানে কট বিটা হয়ে যাবে, কিন্তু 90 ডিগ্রি প্লাস তার মানে কি, আবার এইখানে ট্যান নেগেটিভ, তাহলে এটা ইকুয়ালটা আমরা লিখব মাইনাস কট বিটা। বুঝতে পারছো? আচ্ছা, এবার মাইনাস কট বিটাকে যদি আমরা ট্যানে করি তাহলে এটা ইকুয়ালটা কত হবে, মাইনাস 1 বাই ট্যান বিটা। তাহলে ট্যান আলফা ইকুয়াল টু পেলাম মাইনাস 1 বাই ট্যান বিটা। তাহলে যদি আমরা, তাহলে এখানে কী পেলাম লেখো, ট্যান আলফা ইকুয়াল টু পেলাম মাইনাস 1 বাই ট্যান বিটা। কোনাকুনি গুণ করে দাও, তাহলে আমরা কি পেলাম, ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল টু মাইনাস 1। ট্যান আলফা হচ্ছে এবি সরলরেখার নতি m1, আর ট্যান বিটা হচ্ছে সিডি সরলরেখার নতি। তাহলে এখান থেকে আমরা পেলাম m1 ইন্টু m2 ইকুয়াল টু মাইনাস 1, অর্থাৎ দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের নতির গুণফল -1 হবে। প্রোডাক্ট অফ দ্য গ্রেডিয়েন্ট ইকুয়াল টু -1 যদি দুটো সরলরেখা পরস্পর পারপেন্ডিকুলার হয়। আচ্ছা, এবার দেখো সরলরেখা দুটো যদি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 যদি এইভাবে থাকে, তাহলে আমরা সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের ফর্মুলা কী পেলাম আর একবার লিখে দিই। দুটি মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু পেলাম ট্যান ইনভার্স প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এই তো, এবার ধরো সরলরেখা জেনারেল ইকুয়েশন কি, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। যদি সরলরেখার সমীকরণ এমন করে থাকে, অর্থাৎ দুটো সরলরেখা এবি সরলরেখা ধরো এরকম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এবং সিডি সরলরেখা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 এমন যদি থাকে, তাহলে এটাকে y ইকুয়াল টু mx ওই আকারে আগে লিখবে, y ইকুয়াল টু mx প্লাস c সেই ফর্মে লিখবে। তাহলে আমরা এবি সরলরেখা থেকে কি পাবো, y ইজ ইকুয়াল টু মাইনাস a1 বাই b1 x মাইনাস c1 বাই b1 এবং সিডি সরলরেখাটা কী হবে, y ইকুয়াল টু মাইনাস a2 বাই b2x মাইনাস c2 বাই b2, এটা হবে।
তাহলে এবার এইখান থেকে দেখো নতি, এই সরলরেখার নতি কত, এবি সরলরেখার নতি তাহলে কত হচ্ছে, নতি ইকুয়াল টু হয়ে গেল -a1/b1, আর এই সরলরেখার নতি অর্থাৎ সিডি সরলরেখার নতি কত হলো, -a2/b2। তাহলে যে মধ্যবর্তী কোণ, এই যে নতি m1 -m2 এখানে যেরকম বসেছি ওই একই ফর্মুলায় তোমরা নতির এই ফর্মটা বসে দাও। তাহলে এদের মধ্যবর্তী কোণ হয়ে গেল থিটা ইকুয়াল টু tan থিটা বার করো, tan থিটা ইজ ইকুয়াল টু m1 অর্থাৎ -a1/b1 -a2/b2 by 1 plus -a1/b1 ইন্টু -a2/b2। তারপরে এটা ক্যালকুলেশন করে তখন থিটার মান এখান থেকে তোমরা বার করেই নিতে পারবে। তাহলে এইভাবে হচ্ছে যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে দুটো সরলরেখা থাকে তাহলে এইভাবে তাদের মধ্যবর্তী কোণ বার করতে হবে। ঠিক আছে, এবার এই দুটো সরলরেখা, আচ্ছা যদি এরকম থাকে y ইকুয়াল টু m1x প্লাস c1, y ইকুয়াল টু m2x প্লাস c2, এই আকারে যদি দুটো সরলরেখা থাকে তাহলে তাদের লম্ব হওয়ার শর্ত কি বললাম, লম্ব হবে, লম্ব যখন হবে তখন হচ্ছে লম্ব হলে কি হলো, লম্ব হলে হলো m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। আর যদি সমান্তরাল হয়, দুটো সরলরেখার সমান্তরাল হলে, এর আগেও বলেছি সমান্তরাল দুটো সরলরেখার নতি সবসময় সমান, তাহলে m1 ইকুয়াল টু m2 হবে। যদি y ইকুয়াল টু m1x প্লাস c1 ইকুয়াল আর y ইকুয়াল টু m2x প্লাস c2 আকারে সরলরেখা থাকে তাহলে সমান্তরাল হওয়ার শর্ত হলো m1 ইকুয়াল টু m2। আচ্ছা, আর যদি এইভাবে থাকে ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0 এইভাবে যদি থাকে তাহলে লম্ব, দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো এই যে এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। অর্থাৎ এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে a1 a2 বাই b1 b2 প্লাস 1 ইকুয়াল টু 0 হবে, তার মানে ইকুয়াল টু -1। এটা হলো লম্ব হওয়ার শর্ত। আর ax প্লাস by এই অঙ্কটা মানে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 এই দুটো সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2। আচ্ছা, এখানে সমান্তরাল লিখে দিই নাকি, আচ্ছা b1/b2 এখানে লিখে দিই, সমান্তরাল হওয়ার বুঝতে পারছো, যখন সমান্তরাল হবে তখন কি হবে, tan 0 হয়ে যাবে, 0 মানে এই পোর্শনটা 0 হয়ে গেল, এই পোর্শনটা 0 হয়ে গেল মানে a2/b2 এটা প্লাস মাইনাস a1/b1 ইকুয়াল টু 0, অর্থাৎ a2/b2 ইকুয়াল টু হচ্ছে a1/b1। এভাবেও করতে পারো, অথবা তোমার এখান থেকে এটাই আসবে। অ্যাকচুয়ালি দেখো এটা ইকুয়াল টু 0 করলে কী আসে, a2/b2 ইকুয়াল টু a1/b1। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, মানে এটা যদি এখানে চলে আসে এটা ওখানে নিয়ে যাও তাহলে কি হলো, তো a2/a1 ইকুয়াল টু b2/b1। এটাই হচ্ছে গিয়ে তোমার ইসে, বা উল্টো করে যদি লেখো a1/a2 এখান থেকে আমরা উল্টো করেও লিখতে পারি a1/a2 ইকুয়াল টু b1/b2, অর্থাৎ সমান্তরাল হলে হবে আমাদের a1/a2 ইকুয়াল টু b1/b2। বুঝতে পারছো? আচ্ছা, এবার কোনো সরল রেখার সমীকরণ, হ্যাঁ ধরো একটা সরলরেখা দেওয়া আছে। আচ্ছা, এর আগেও আমরা বলেছি, আবারও বলছি যে দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের নতিগুলো সমান হয়। এবার ধরো কোনো একটা সরলরেখা দেওয়া আছে, তার সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? ধরো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 সরল রেখার সমান্তরাল। সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে ax প্লাস by প্লাস কে ইকুয়াল টু 0, অর্থাৎ সব ঠিক থাকবে, শুধুমাত্র এই যে ধ্রুবক
পদটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে সরলরেখা, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা। বুঝতে পারছো? আচ্ছা, আর এই সরলরেখার লম্ব সরলরেখা কী হবে? 0 এর লম্ব সরলরেখা হবে, এই দেখো এই যে এক্সের কোএফিসিয়েন্ট এবং বি এর কোএফিসিয়েন্টগুলো মানে অল্টারনেট হয়ে যাবে, আর এই সাইনটা চেঞ্জ হবে, তাহলে হলো bx মাইনাস ay প্লাস কে ইকুয়াল টু 0, ধ্রুবকটাও চেঞ্জ হয়ে যাবে। তো এই হলো লম্ব সরলরেখার সমীকরণ এবং হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ আর লম্ব সরলরেখার সমীকরণ। ঠিক আছে, এবার আমরা কিছু অঙ্ক করি। চলো দীর্ঘ অঙ্ক থেকে শুরু করি। তাহলে দীর্ঘ 1 নম্বর অঙ্কটা আছে, দেখো এটা 7 9 -1 -7 বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুগামী এবং ওই রেখাংশের উপর লম্বভাবে অবস্থিত। তাহলে আমাদের যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুটা আগে বার করতে হবে। তাহলে ধরো এই হলো সরল রেখা এবং এটা হচ্ছে 7 9 এবং -1 -7 এবং ধরো এইচকে বিন্দুতে এই 3:5 অনুপাতে, তো ধরো এখানে 3:5 অনুপাতে বিভক্ত হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে 3:5 অনুপাতে বিভক্ত হচ্ছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা বার করব। কীভাবে বার করবো? এখানে লেখো 7 9 ও -1 -7 বিন্দু দুটির সংযোজক রেখাংশ যে বিন্দুতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক। কত হবে তার স্থানাঙ্ক? তাহলে এটা 5 দিয়ে mx2 আমরা জানি, তাহলে হচ্ছে -3 mx2 -3 প্লাস nx1 অর্থাৎ -3 প্লাস 35 বাই m প্লাস n 5 প্লাস 3 8, আর তারপরে হচ্ছে ny1 -21 প্লাস 45 5 9 45 প্লাস 45 বাই m প্লাস n 8 ইকুয়াল টু, এটা তাহলে কত হলো 32 বাই 8 4, আর এখানে কত হচ্ছে দেখো 24 বাই 8 3। তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 4 3। এবার এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এবার দেখো 7,9 ও -1,7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো সরলরেখার সমীকরণ কি? y - y1 বাই x - x1 ইকুয়াল টু y2 - y1 বাই x2 - x1। তাহলে এখানে কি লিখবে? 7 9 ও -1 -7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কী হবে? y - 9 বাই x - 7 ইকুয়াল টু
y2 minus y1, that is minus 7 minus 9 by minus 1 minus 7 equal to minus 16 by minus 8, minus 1 থেকে গেলে তাহলে হবে 2। তাহলে এখান থেকে পেলাম 2x minus 14 equal to y minus 9। তাহলে সরলরেখার সমীকরণ হলো 2x minus y চলে গেল ওইদিকে, তাহলে 2x minus y minus 14 plus 9, তাহলে হলো minus 5 equal to 0। এবার এই সরলরেখার লম্ব সরলরেখা কত হবে? কারণ কি বলেছে দেখো, এই বিন্দুগামী রেখাংশ এবং যে বিন্দুতে 3:5 পর্যন্ত বিভক্ত সেই বিন্দুগামী এবং ওই রেখাংশের উপর লম্ব। তাহলে লেখো এখানে 1 নং দাও, দিয়ে লিখবে 1 নং সরল রেখার লম্ব সরল রেখা কত হবে বলো তো? এই যে কোএফিসিয়েন্টগুলো অল্টারনেট হয়ে যাবে, অর্থাৎ এক্স, এই সাইনটা চেঞ্জ হবে, এক্স প্লাস 2y প্লাস কে ইকুয়াল টু 0। এইটা আবার কি 4-3 বিন্দুগামী, তাহলে ইহা 4-3 বিন্দুগামী। তাহলে কী হবে, 4-3 দিয়ে এটা স্যাটিসফাই করবে। তাহলে মান বার করো এবার, 4-3 দিয়ে এটা স্যাটিসফাই করলে কে এর মান কত হবে নির্ণয় করো। 4-3 বিন্দুগামী, তাহলে কী হবে, তাহলে 4-3 দিয়ে এটা স্যাটিসফাই করবে। অতএব 4 প্লাস 2 ইন্টু 3 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে হলো কে ইকুয়াল টু মাইনাস 2 3 6 4 10, 2 3 যা 6, কে ইকুয়াল টু মাইনাস 10। বুঝতে পারছো? অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ তাহলে কত হলো, কোথায় লিখি এটা, তাহলে মুছে দিই একটু ওপর থেকে। এটা মুছে দিই লাইনটা। অতএব নির্ণেয় সরল রেখার সমীকরণ, এই যে 10 পেলাম, এটা কোথায় বসাবো, এখানে এক্স প্লাস 2y মাইনাস 10 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে কিন্তু অঙ্ক শেষ হলো না, আরও কি বলেছে, মূল বিন্দু থেকে নির্ণেয় সরলরেখার দূরত্ব। আমরা মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে এর আগে শিখেছি। কি হলো, মূল বিন্দু থেকে এখানে 1 নং দিয়ে দাও, তাহলে বারবার আর লিখতে হবে না। দূরত্ব কত হবে, মড -10 বাই রুট ওভার এটার স্কোয়ার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ এক্সের কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোএফিসিয়েন্টের স্কোয়ার, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু, মডুলাস আছে তার মানে আমরা কী নেব, অ্যাবসলিউট মানে পজিটিভ ভ্যালুটি শুধু নেব। তাহলে 10 বাই রুট 5 ইকুয়াল টু, এটা করতে পারো √5 দিয়ে গুণ যদি করো ওপরে নিচে, তাহলে নিচে কত আসবে, 5 আসবে। 5 তাহলে 2√5, 2√5। এই হলো অঙ্ক, বুঝতে পারছো? আচ্ছা, এবারে 2 নম্বর অঙ্কটা। আচ্ছা, তাহলে 2 নম্বর অঙ্কটা দেখো,
PQR বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -7.5, 3.8, -5.13 হলে এবং RN রেখা PQ এর উপর লম্বভাবে এবং RT রেখা PQ এর সমান্তরাল হলে RN ও RT রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের কী বার করতে হবে? PQ এর উপরে লম্ব, তাই না? তাহলে আমাদের PQ সরলরেখার সমীকরণটা আগে বার করতে হবে। তো চলো, PQ সরলরেখার সমীকরণ কী হবে? y মাইনাস x1 y মাইনাস y1, তাহলে PQ, এটা হচ্ছে P স্থানাঙ্ক, এটা Q এর স্থানাঙ্ক, এখানে লিখো। তাহলে P হচ্ছে কত? -7.5 অ্যান্ড Q হচ্ছে 3.8, আরটাও লিখে রাখো, আর হচ্ছে -5.13। তাহলে PQ সরলরেখার সমীকরণ, PQ সরলরেখার সমীকরণ কত হবে? y মাইনাস y1, তাহলে y মাইনাস 5 বাই x মাইনাস মাইনাসে প্লাস 7 ইকুয়াল টু y2 মাইনাস y1 অর্থাৎ 8 মাইনাস 5 বাই x2 মাইনাস x1 অর্থাৎ 3 প্লাস 7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y মাইনাস 5 বাই x প্লাস 7 ইকুয়াল টু কত? 8 মাইনাস 5 3 বাই 10। তাহলে এখান থেকে কী হলো? 3x প্লাস 21 ইকুয়াল টু 10y মাইনাস 50। তাহলে PQ সরলরেখার সমীকরণ পেলাম। সবকে এদিকে নিয়ে আসো। তাহলে হচ্ছে 3x মাইনাস 10y প্লাস 71 ইকুয়াল টু 0। এবার হচ্ছে দেখো, RN সরলরেখা আমাদের 8টি RN PQ এর উপর লম্ব, এই যে RN রেখা PQ এর উপরে লম্ব। তাহলে আমাদের RN সরলরেখা বার করতে হবে যেটা PQ এর উপরে লম্ব, অর্থাৎ আমাদের PQ এর লম্ব সরলরেখার সমীকরণ বার করব যেটা R বিন্দুগামী। তাহলে লেখো PQ সরলরেখার লম্ব সরলরেখা, PQ এর লম্ব সরলরেখার সমীকরণ। হ্যাঁ, কত হবে তাহলে? লম্ব সরলরেখার সমীকরণ কী বললাম? যে x এবং y এর সহগগুলো অল্টারনেট হয়ে যাবে। তাহলে হলো 10x মাইনাস 3y, আচ্ছা এই সাইনটা চেঞ্জ হবে, তাহলে এটা প্লাস হয়ে গেল, 10x প্লাস 3y প্লাস কে ইকুয়াল টু 0। এটা আবার আর বিন্দুগামী, ইহা আর মাইনাস 5.13 বিন্দুগামী। তাহলে কী হলো? অতএব এটা দিয়ে এটা স্যাটিসফাই করবে। তাহলে হচ্ছে 10 ইন্টু মাইনাস 5 প্লাস 3 ইন্টু 13 প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কে ইকুয়াল টু কত পাবো? -50 প্লাস 39, হ্যাঁ 39। তাহলে কত হলো? 50, 39, 11, -11। তাহলে কে -11 ওইদিকে গেলে হয়ে গেল প্লাস, অর্থাৎ কে ইকুয়াল টু পেলাম 11। ঠিক আছে, এই মানটা এখানে বসিয়ে দাও। অতএব RN এর সমীকরণ, RN রেখার সমীকরণ কত হবে? তাহলে RN রেখার সমীকরণ কে এর মানটা কোথায় বসাবো? এখানে। তাহলে হলো 10x প্লাস 3y প্লাস 11 ইকুয়াল টু 0। তাহলে লিখো 10x প্লাস 3y প্লাস 11 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখো আরটি রেখা PQ এর সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে সব ঠিক থাকবে, শুধুমাত্র কী চেঞ্জ হবে? এইটা চেঞ্জ হবে। তাহলে রেখো আরটি PQ এর সমান্তরাল সরলরেখা লেখো, PQ এর এটা একটা অ্যান্সার হলো, এখানে আন্ডারলাইন করে রাখো। PQ এর সমান্তরাল
সরলরেখার সমীকরণ কী হবে? এটাই হবে, শুধু কে এটা চেঞ্জ হবে। তাহলে লেখো 3x মাইনাস 10y প্লাস কে ইকুয়াল টু 0। এটাও হচ্ছে, এটা আরটি সরলরেখা, তার মানে অবশ্যই আর বিন্দুগামী। আর -5 13 বিন্দুগামী। তাহলে এবার কী করব? এই সরলরেখা এই আর বিন্দু দিয়ে স্যাটিসফাই করবে। তার মানে 3 × -5 -10 × 13 প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কে এর মান পাবো, কত পাবো কে এর মান? -15 হলো এটা হলো 130। 130 -15 হলো -15 -130, তার মানে হলো মাইনাস কে -145 ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু 145। তাহলে আরটি সরলরেখার সমীকরণ কত হলো? 3x মাইনাস 10y প্লাস 145 ইকুয়াল টু 0। ঠিক আছে, নোট করে নাও। আচ্ছা, এবার 3 নম্বর অঙ্ক দেখো কি আছে। 3 নম্বর অঙ্ক, A4 6B এত সি 3টি বিন্দু দেওয়া আছে, এ থেকে বিসি এর উপর লম্ব সমীকরণ নির্ণয় করে। 1 নম্বর, তাহলে আমরা বিসি সরলরেখার সমীকরণ বার করতে হবে, দিয়ে ওই সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ বার করব। তাহলে বিসি এর সমীকরণ কত হবে? বি স্থানাঙ্ক লিখে দাও, -1 3, আর সি হচ্ছে 2 - 2। তাহলে বিসি সরলরেখার সমীকরণ কত হবে বলো তো? y - y1, তার মানে y - 3 বাই x - x1, এখানে -1 আছে, তাহলে x + 1 হবে, ইকুয়াল টু y2 - y1 -2 - 3 বাই x2 - x1 2 + 1। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? y - 3 বাই x + 1 ইকুয়াল টু -5/3। ঠিক আছে, কোনাকুনি গুণ করো, তাহলে হচ্ছে 3y - 9 ইকুয়াল টু -5x - 5। সবকে এদিকে নিয়ে আসো, তাহলে হচ্ছে 5x + 3y -9 + 5, তাহলে হলো -4 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব? এটার লম্ব সরলরেখার সমীকরণ বার করব, তাই তো? তাহলে বলো লম্ব সরলরেখার সমীকরণ কী হবে? এখানে 1 নম্বর দাও, বা বিসি এর লম্ব সরলরেখার সমীকরণ লিখতে পারো। বিসি এর লম্ব সরলরেখার সমীকরণ কত হবে? লম্ব সরলরেখা যদি হয় তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, কি বলে তোমার এক্স এবং ওয়াই এর সহগগুলো। তাহলে চেষ্টা করো, কত হবে বলো? তাহলে এটা হলো 3x - 5y প্লাস কে ইকুয়াল টু 0। বুঝতে পেরেছ? এক্সের সহগ গেল ওয়াইয়ের কাছে, ওয়াইয়ের সহগ এক্সের কাছে 3x, আর এই সাইনটা চেঞ্জ হলো, প্লাস কে ইকুয়াল টু 0। এটা আবার বিসি এর লম্ব সরলরেখার সমীকরণ, এ বিন্দুগামী না, এ থেকে
হ্যাঁ, এ থেকে বিশের উপরে লম্ব, তার মানে এটা অবশ্যই এ বিন্দুগামী। আচ্ছা, ইহা এর স্থানাঙ্ক কত? 4 6। বিন্দুগামী, তবে এই দিয়ে এটা স্যাটিসফাই করবে। 3 × 4 - 5 × 6 + k = 0। তাহলে k = হলো এখানে 12 - 30, তার মানে হলো -18, ওইদিকে হলো +18, k = হলো 18। অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ কত বলো তো? কোথায় বসাবো 18? 3x - 5y + 18 = 0। বোঝা গেল? আচ্ছা, এবার এ বি সি থেকে সমদূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক 2 নাম্বার। আচ্ছা, ধরে নিই এ বি সি বিন্দু থেকে সমদূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক এইচকে ধরে নাও। ধরি এ বি সি থেকে সমদূরবর্তী স্থানাঙ্ক পি নাম দিলাম, PH কে। তাহলে সমদূরবর্তী যদি হয় তাহলে এ থেকে পি এর দূরত্ব এপি, বি থেকে পি এর দূরত্ব বিপি, সি থেকে পি এর দূরত্ব সিপি, এগুলো সব সমান হবে, অর্থাৎ এপি = বিপি = সিপি হবে। অতএব দিয়ে এখানে লিখে দাও, অতএব এপি = বিপি = সিপি। তাহলে আমরা প্রথমে এপি আর বিপিটা বার করি। অতএব এপি মানে কত হচ্ছে? এ থেকে দূরত্ব, একই ওই যে এখানে আছে লেখা নয়, এখানটাও লিখেছে দেখো এ। তাহলে এপি = বিপি। এখান থেকে আমরা বলবো √, এ থেকে দূরত্ব 4 - h² + 6 - k² √, বিপি -1, তাহলে হচ্ছে -1 - h, বা এখান থেকে করো h + 1² + k - 3² এখানে ধরে যাবে। চলো এখান থেকে কী লিখবো তাহলে? 16 - 2ab 8h + h² + 36 - 12k + k² এটা h² + 2h + 1 প্লাস এটা কত হবে বলো? k² - 6k + 9। তাহলে এখান থেকে দেখো h² k² h² কেটে যাবে। তাহলে থাকলো এইচকেগুলো, কী কী থাকছে বলো? -8h, এটা 2h এদিকে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে, -10h -10h। আচ্ছা, কে -12k, এই দিক থেকে যাবে 6k, তাহলে হলো -18k। 16 + 36 42, আর ওই দিক থেকে আসছে তোমার কত? 16 প্লাস না 60, এখানে কত? 16 + 36 42 তো 42, আর এখান থেকে আসবে 9 + 1 10, এটা প্লাস আর ওটা আসবে মাইনাস, তাহলে 32 + 32 - 10, তাহলে হলো +22 = 0। এটুকু নোট করে নাও আগে। আচ্ছা, তাহলে এখান থেকে এবার কী পাবো আমরা?
দেখো 16 4 স্কোয়ার 16 মাইনাস 8h প্লাস h স্কোয়ার প্লাস 36 মাইনাস 12k প্লাস k স্কোয়ার ইকুয়াল টু h স্কোয়ার প্লাস উভয় পক্ষকে বর্গ করে দিলাম, যে বর্গমূল উঠিয়ে দিলাম, h স্কোয়ার প্লাস 2h প্লাস 1 প্লাস k স্কোয়ার মাইনাস 6k প্লাস 9। আচ্ছা দেখো h স্কোয়ার k স্কোয়ার h স্কোয়ার k স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে থাকলো মাইনাস 8h, এদিক থেকে 2h আসবে, তাহলে হয়ে গেল মাইনাস 10h। আচ্ছা এবার কে মাইনাস 12k, এটা এর থেকে প্লাস হবে, তাহলে হলো মাইনাস 6k। আচ্ছা 36 প্লাস 6 42 প্লাস 1 52 মানে 10, 16 প্লাস 36 হলো 52 প্লাস 52, ওই দিক থেকে আসবে 10 মাইনাস 10, তাহলে হলো প্লাস 42 ইকুয়াল টু 0। এটাকে -2 দিয়ে ভাগ করে দাও, দেখো -2 দিয়ে সবকেই ভাগ করা যাবে, তাহলে হলো 5h প্লাস 3k মাইনাস 21 ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা এবার এটা মুছে দিই, এটা নোট করে নাও, ওপরটা মুছে দিই। এবার আমরা বার করব সিপি, বিপি বার হয়ে গেছে, এটা বিপি, এটা এপি। এবার হ্যাঁ এপি বিপি দুটোই বার করেছি, ইকুয়াল করেছি। এবার বার করব সিপি, বিপি ইকুয়াল টু সিপি করবো, তাই না? তাহলে বিপি ইকুয়াল টু সিপি করো, তাহলে বিপি কত, পি আমাদের ছিল কত, এইচকে h প্লাস 1 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার সিপি h মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস কে প্লাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো ইকুয়াল টু হলো h স্কোয়ার প্লাস 2h প্লাস 1 প্লাস কে স্কোয়ার মাইনাস 6k প্লাস 9 ইকুয়াল টু h স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4। h স্কোয়ার কে স্কোয়ার h স্কোয়ার কেটে দিলাম, তাহলে এখানে হলো 2h, আর এদিক থেকে আসবে 4h, তাহলে হলো 6h মাইনাস 6k মাইনাস 4k মাইনাস 10k, 9 প্লাস 1 10, আর এদিকে হচ্ছে তোমার 4 প্লাস 4 8, 10 মাইনাস 8, তাহলে হলো প্লাস 2 ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা দেখো 2 দিয়ে ভাগ করা যাবে, সবকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে হলো h 3h মাইনাস 5k, এটা ঠিক আছে তো, প্লাস 9, এটা না 1 9, 9 প্লাস 1 10, আর এখানে হচ্ছে তোমার 4 প্লাস 4 8, 10 মাইনাস 8 2, তাহলে এটা হলো প্লাস 1 ইকুয়াল টু 0। এটা 2 নম্বর সমীকরণ। আর এটা 1 নম্বর সমীকরণ। এবার 1 আর 2 মাইনাস করো, সিপি তো সিপি h মাইনাস 2 হোল স্কোয়ার কে প্লাস 2 হোল স্কোয়ার, ঠিক আছে, বিপি h প্লাস 1 হোল স্কোয়ার কে মাইনাস 3 হোল স্কোয়ার, ঠিক আছে। এবার 1 অ্যান্ড 2 সমাধান করো, তোমাদের যে কোনো প্রসেস যেটা তোমাদের সুবিধা সেই পদ্ধতিতে। আচ্ছা যে তোমরা যে মেথড তোমাদের সুবিধা সেই মেথডে 1 অ্যান্ড 2 সমাধান করে h এবং k এর ভ্যালু বার করবে। আমার তো ফেভারিট, অল টাইম ফেভারিট হচ্ছে বজ্রগুণন পদ্ধতি, তাহলে বজ্রগুণন পদ্ধতিতে আমি করছি। তাহলে হচ্ছে দেখো এখানে h বাই লিখবো, তাহলে h বাদ, তাহলে এটা এদিক থেকে শুরু, -5 মাইনাস 21 হলো 105 মাইনাস 3 31, হ্যাঁ। তারপরে কে যখন লিখবো তখন এদিক থেকে শুরু, 5 মাইনাস 63 মাইনাস প্লাস, মানে ফর্মুলার মাইনাস, আর এই যে মাইনাস 63 হচ্ছে, সেই জন্য 5 প্লাস 63
3, আর এটা হলো 1/25। এই যে এবার এখান থেকে 9 মাইনাস ফর্মুলার আর মাইনাস এই দেখো -25, তাহলে এখানে হলো +25। তাহলে এইচ ইজ ইকুয়াল টু আমাদের হলো এটা কত 34, আর উপরে হচ্ছে কত 102 102 ইকুয়াল টু 3 4 12 3 3, আর কে ইকুয়াল টু হলো 68/34 টু 34 টু যা 68, তাহলে কে ইজ ইকুয়াল টু হলো 2। তাহলে আমরা এইচ এবং কে পেয়ে গেলাম। এইচ ইজ ইকুয়াল টু, তাহলে ওই বিন্দুটা হচ্ছে 3 2। হ্যাঁ, তাহলে এবিসি থেকে সম্বন্ধ, তাহলে এখানে একবার লিখো। অতএব এইচ ইজ ইকুয়াল টু, এখানে লিখবো 1 ও 2 সমাধান করে পাই এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে কত 3, কে ইকুয়াল টু 2। অতএব এবিসি থেকে এবিসি থেকে সমদূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক কত হলো 3 2। আচ্ছা, এখানে কিন্তু অঙ্ক শেষ নয়, আবার বলেছি কি দেখো, ওই বিন্দু থেকে এ বি সি এর দূরত্ব। এবার ওই বিন্দু থেকে এ বি সি দুটোই তো সমদূরবর্তী, তাহলে যে কোনো একটা দূরত্ব এপি বিপি যাই হোক কিছু একটা বার করে নিলে হলো। ধরো বিপিটাই বার করে নিই এখানে, তাহলে ওই বিন্দু থেকে বিপি ইকুয়াল টু বার করে নাও। বিপি ইকুয়াল টু হচ্ছে তাহলে √, এইচ কত পেরোলো আমাদের 3, তাহলে 3 + 1 হোল স্কোয়ার, কে বেরিয়েছে কত 2, 2 - 3 প্লাস 2 - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু √, 3 + 1 4, 4 2 যা 16, 16 আর এখানে হলো 1, তাহলে 16 + 1 17। অর্থাৎ এ বি সি সবটা থেকে সমুদ্রবর্তী যেহেতু, তাহলে এ বি সি ওই বিন্দু থেকে, এবার অ্যান্সারটা লেখো, ওই সমুদ্রবর্তী তো, তাহলে এ থেকে যে দূরত্ব, বি থেকে একই দূরত্ব, সি থেকে একই দূরত্ব। অর্থাৎ ওই বিন্দু থেকে শেষকালী, পরের পেন নিয়ে আসি, এ বি সি এর দূরত্ব কত √17 একক। ঠিক আছে, আচ্ছা এবার 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনে বলছে 2 1 বিন্দুগামী এবং একটা সরলরেখা দেওয়া আছে, দেখো 2x + 4y = 7। দাঁড়াও, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই সরলরেখার সমীকরণ, সরলরেখা কী হবে 2x + 4y = 7 সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কত বলো, তোমরা বলো কত হবে। সমান্তরাল সরলরেখা হলে কী হবে, এগুলো সব এক থাকবে, শুধুমাত্র কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হবে। তাহলে হলো 2x + 4y + k = 0। এই সরলরেখা আবার কি, এই যে 2 1 বিন্দুগামী, তাহলে ইহা অতএব এই 2 1 বিন্দু দিয়ে এটা স্যাটিসফাই করবে। তাহলে 2 × 2 + 4 × 1 + k = 0। তাহলে k = কত বেরোচ্ছে আমাদের 4 + 4 8 -8। অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ
তাহলে তাহলে 2x প্লাস 4y মাইনাস 8 ইকুয়াল টু 0, 2 দিয়ে ভাগ করে দাও, 4y, তাহলে এক্স প্লাস 2y, এটা ওইদিকে নিয়ে যাও, ইকুয়াল টু হলো 4। আচ্ছা, এটা তো নির্ণয় সরলরেখার সমীকরণ হয়ে গেল। এবার পরের অংশ দেখো, বলেছে এক্স অক্ষ ওয়াই অক্ষ প্রদত্ত নির্ণয় সরলরেখার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এইটা দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এইটা প্রদত্ত সরলরেখা যেটা ছিল সেটা ছেদিতাক স্বরূপ এটা এরকম হবে, x/7/2 প্লাস y/7/4 ইকুয়াল টু 1 হলো। তাহলে এই যে সরলরেখা, প্রথম প্রদত্ত সরলরেখা যেটা, তার এক্স এই স্থানাঙ্কটা কত হবে? এটা হচ্ছে তোমার 7/2 0 হবে, 7/2 0, তাহলে এটা এ নাম দাও। আচ্ছা, আর ওয়াইয়ের এখানে যেটা হবে স্থানাঙ্ক, এটা কত হবে? 7/4 আছে, তার মানে এটা হলো বি 7/0 7/4, তাই তো? আচ্ছা, এবার আমরা যে সরলরেখাটা এটার সমান্তরাল, তাহলে এই সমান্তরাল সরলরেখা নিলাম। এই সরলরেখার যদি আমরা ছেদিতাংশ রূপটা লিখি, তাহলে ছেদিতাংশ রূপ কী হবে? x/4 প্লাস y/2 ইকুয়াল টু 1। তার মানে এক্স অক্ষের উপরের স্থানাঙ্ক কত হবে? 40। তাহলে এখানে নাম দাও সি, এই বিন্দুটা, এটা হলো সি। তাহলে এই বিন্দুটা হলো C40, এটা। আর ওয়াইয়ের এইটা হচ্ছে জি, এটার নাম দাও ডি, D02। তাহলে আমাদের যে অংশের ক্ষেত্রফল বার করতে হচ্ছে সেটা হচ্ছে এই যে এই যে শেডের এই পোর্শনটা, অর্থাৎ এটা এ নাম দিলাম তো, ABDC, এই অংশের ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। দেখি এটা সেড হয় কি, কালে তো শেষ পায়। এই যে এই অংশের ক্ষেত্রফল বার করতে হবে, বুঝতে পারছো? এই শেডেড পোর্শনের অংশটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তাহলে এই ক্ষেত্রফলটা কী করে বার করতে পারবো? একটু চিন্তা করো, দেখো তোমরাই বুঝতে পারবে, একটু ভাবলে বুঝতে পারছো। এটা মূল বিন্দু ও, তাহলে দেখো বড় ত্রিভুজ ও, এটা ডি, হ্যাঁ, ও সি ডি এর ক্ষেত্রফল মাইনাস ও এ বি এর ক্ষেত্রফল, এই বিন্দুটা এ, এটা এ, ও এ, এটা বি, ও এ বি এর ক্ষেত্রফল যদি করি তাহলে আমরা এ ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। তাহলে আমরা কি করব? প্রথমে ও সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল বার করবে। চিত্রটা কিন্তু অঙ্কের মধ্যেই, অঙ্কে রাখবে। তাহলে ত্রিভুজ ও সি ডি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি এখানে কত? OCD, এটা 40, তাহলে 4 হাফ ইন্টু 4 ইন্টু উচ্চতা হচ্ছে 2 ইন্টু 2, 2 কেটে গেল, ইকুয়াল টু হলো এত বর্গ একক, ইজ ইকুয়াল টু 4 বর্গ একক, বুঝলে? আচ্ছা, এবার এই যে এই ত্রিভুজটা বার করবো, অর্থাৎ ও এ বি ত্রিভুজ। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত? 7/2 ইন্টু উচ্চতা 7/4 বর্গ একক, ইকুয়াল টু হচ্ছে 49/2 2 4 4 4 16 বর্গ একক। এবার তাহলে আমরা এইটা পোর্শনের ক্ষেত্রফল হচ্ছে কত? লেখো ABDC ক্ষেত্রের ক্ষেত্রফল। ABDC ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ OCD মাইনাস ত্রিভুজ OAB ইকুয়াল টু 4 - 49/16
বর্গ একক ইকুয়াল টু কত হবে 4 16 যা 64 মাইনাস 49 15, এই তো ঠিক বললাম নাকি? 64 এখানে হলো 49, 9 14 5 5 6 15/16 বর্গ একক। বুঝতে পারলে? তাহলে আজকে এই পর্যন্তই, নোট করে নাও। নেক্সট ডেতে 4 পর্যন্ত করলাম, এরপরে 4-এর পর থেকে করব। অঙ্ক করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।